গত কয়েক মাসে বিশ্ব রাজনীতির রূপ যেন সম্পূর্ণভাবে পাল্টে গিয়েছে। কখনো সংঘাত, আবার কখনো বা দুদেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়েছে। আজ তাই হয়তো রাশিয়া ও ভারতের সম্পর্ক আরো মজবুত হচ্ছে। একদিকে যখন ভারত নিজের কাছের প্রতিবেশী দেশগুলোর চাপে নাজেহাল হয়ে উঠছে, ঠিক তখনই বন্ধুর হাত যেন শক্ত করে চেপে ধরে রয়েছে রাশিয়া। আর বিপদের সময় বন্ধুর পাশে বন্ধুই দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। আর এবার সেই বন্ধন আরো মজবুত করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ এবং কাল অর্থাৎ 4 ও 5 ডিসেম্বর দুদিনের ভারত সফর করছেন। যদিও এই তারিখ আগে থেকেই ঘোষণা করা হয়েছিল, কিন্তু কেন পুতিন এই মুহূর্তে ভারত সফর করবে? কি এমন প্রস্তাব রয়েছে যা রাশিয়া এবং ভারতের সম্পর্ককে আরো মজবুত করবে? তাহলে কি এবার আমেরিকার ভয় বাড়াতে চলেছে ভারত রাশিয়ার মজবুত এই সম্পর্ক? এই সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। মূলত 23তম বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদান করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভারতে আসছেন। এর আগের বছর অর্থাৎ 2024-এ যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া বা মস্কোয় গিয়েছিলেন, ঠিক তেমনি রাশিয়ার প্রেসিডেন্ট এবার ভারতে আসছেন। দেখুন, 2025-এর 18 ফেব্রুয়ারি ভারত রাশিয়ার মধ্যে যে রেলস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরের ঠিক আগে অর্থাৎ 3রা ডিসেম্বর রাশিয়ার নিম্নকক্ষ স্টেট ডুমা তা অ্যাপ্রুভ করে দিয়েছে। কিন্তু কি এই রেলস? রেলসের পুরো নাম হলো রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট, অর্থাৎ সামরিক সরঞ্জাম ও রসদ বিনিময়ের পারস্পরিক সহায়তা। সংক্ষেপে এটাকে আবার পারস্পরিক লজিস্টিক সাপোর্ট চুক্তিও বলা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চুক্তির ফলাফল আদতে কি হবে? এই চুক্তির ফলে ভারত এবং রাশিয়ার যে সমস্ত বন্দর, নৌঘাটি, বিমান ঘাটি, সামরিক সুবিধা, রিপেয়ারিং, সংরক্ষণ ও সরবরাহ পরিকাঠামো রয়েছে, সেগুলোর সুবিধা ভারত ও রাশিয়া উভয়ই পাবে। অর্থাৎ এক কথায় রাশিয়া ভারতের মাটি ব্যবহার করতে পারবে এবং ভারতও রাশিয়ার মাটি ব্যবহার করতে পারবে, যার ফলে রাশিয়া ভারতে রিফিউল করতে পারবে, আবার ভারতও রাশিয়ার রিফিউল করতে পারবে। এর মানে যে কোনো সংকটজনক পরিস্থিতিতে একে অপরের সাহায্য নিতে পারবে উভয় পক্ষই। যদিও এই ব্যবস্থা আগেও ছিল, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ, আর এখন সেটা অতি সহজ এবং সরল হয়ে গিয়েছে এই রেলস চুক্তির মাধ্যমে। এখনো পর্যন্ত রাশিয়ার নিম্নকক্ষ স্টেট ডুমা এটিকে অ্যাপ্রুভ করেছে, কিন্তু ভারত এখনো পর্যন্ত এটিকে অ্যাপ্রুভ করেনি। তবে মনে করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি এটাকে অ্যাপ্রুভ করে নেওয়া হবে। আবার একটা জিনিস যদি খেয়াল করে দেখেন, রাশিয়া ভারতে SU-57 দেওয়ার প্রস্তাব আগেই জানিয়েছে, আর এবার পুতিনের ভারত সফরে ব্যাপারটা আরো যেন স্পষ্ট হয়ে গেল। কিন্তু এই SU-57 আসলে কি আর কিভাবেই বা কাজ করবে? দেখুন, SU-57 হলো 5th জেনারেশন বা 5G স্টেলথ এয়ারক্রাফট, যার পুরো বডিতে এমন একটা কোড দেওয়া রয়েছে যাকে যে কোনো উন্নত রাডার শনাক্তই করতে পারবে না। এক কথায় রাডারকে ফাঁকি দিয়ে শত্রুদের দমন করবে এই SU-57। এবার ভাবুন, যেখানে এমন দুটো বড় ঘোষণা অলরেডি হয়ে গিয়েছে, তাহলে এবার আমেরিকার কি অবস্থা হতে চলেছে? কেন বলছি এ কথা? প্রথমত, আমেরিকার কাছে যে উন্নত এয়ারক্রাফট রয়েছে সেগুলোর সঙ্গে পাল্লা দেবে এই SU-57, যেটা আমেরিকা এখন মেনে নিতে পারছে না। কারণ আমেরিকা কোনোদিন কারোর ভালো সহ্যই করতে পারে না, সবসময় নিজের স্বার্থে অপরকে ব্যবহার করে। আবার ইতিমধ্যেই ভারত আর রাশিয়ার রেলস চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যাতে রাশিয়া এবং ভারত দুই দেশের সম্পর্ক আরো মজবুত হয়ে যাচ্ছে। তাই একদিক দিয়ে দেখতে গেলে রেলস চুক্তি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য, কারণ ভারতের প্রতিবেশী দেশগুলো ভারতকে কাবু করার চেষ্টা করছে প্রতিনিয়ত। আর এই পরিস্থিতিতে রাশিয়ার মতো দেশের সাপোর্ট ভারতকে যেন আরো এক ধাপ এগিয়ে দিচ্ছে। কিন্তু কিভাবে? দেখুন, আমরা জানি অন্যান্য শক্তিধর দেশের মধ্যে রাশিয়া হলো অন্যতম। তাই রাশিয়ার সঙ্গে ভারতের এরকম একটা ডিল অন্যান্য দেশগুলোকে যেন অবাক করে দিচ্ছে। তবে এতে ভারত কিভাবে লাভবান হবে, আসুন তা জেনে নেওয়া যাক। এর মধ্যে এক, আর্কটিক অ্যাক্সেস।
ভারতীয় নৌবাহিনীর নর্দার্ন সি রুট ব্যবহার করে ভ্লাদিভোস্তক থেকে মুরমানস্ক পর্যন্ত রাশিয়ার নৌঘাঁটিতে প্রবেশ করতে পারবে, যা পোলার জলধারার অভিজ্ঞতাকে বাড়াবে এবং বৈজ্ঞানিক মিশনকে সাহায্য করবে। 2. সামরিক যন্ত্রপাতি সাপোর্ট। সুখোই যুদ্ধবিমান, T-90 ট্যাঙ্ক এবং S-400 সিস্টেমের মতো রাশিয়ার অস্ত্রের মেরামত ও যন্ত্রাংশ সরবরাহ সহজ হবে এর ফলে, যা লজিস্টিক চেনকে আরও শক্তিশালী করবে। 3. অপারেশনাল দক্ষতা। যৌথ মিলিটারি এক্সারসাইজ, হিউম্যানিটেরিয়ান মিশন এবং দুর্যোগ ত্রাণে দ্রুত সাপোর্ট পাওয়া যাবে এর ফলে, যা ভারতের ইন্দো প্যাসিফিক মনিটরিং এবং চেক পয়েন্ট নিরাপত্তায় সাহায্য করবে। 4. কৌশলগত ভারসাম্য। চীনের প্রভাব মোকাবিলায় রাশিয়ার সাথে সহযোগিতা ভারতকে গ্লোবাল নৌশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। অন্যদিকে এর মধ্যে মূলত যে আলোচনা প্রাধান্য পাবে তা হলো 1. বকেয়া সামরিক সরঞ্জামের দ্রুত সরবরাহ। ইউক্রেন যুদ্ধের কারণে কিছু সামরিক প্ল্যাটফর্ম সরবরাহ যে বিলম্বিত হচ্ছিল, ভারত সেই দীর্ঘদিনের বকেয়া সামরিক হার্ডওয়্যারগুলির দ্রুত নিষ্পত্তির জন্য চাপ দেবে বলেই আশা করা হচ্ছে। 2. S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। চুক্তিবদ্ধ অতিরিক্ত S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এবার কথা হবে। ভারত 2018 সালে 5টি ইউনিটের জন্য চুক্তি করেছিল, যার মধ্যে 3টি স্কোয়াড্রন ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে। বাকি 2টি আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে সরবরাহ করার বিষয়টি আলোচনার মূল বিষয়বস্তু হতে পারে। 3. 5G এয়ারক্রাফট। ভারতের Su-57 5th জেনারেশন এয়ারক্রাফটের প্রতি আগ্রহ নিয়ে আলোচনা হতে পারে এবারে। ভারত বর্তমানে রাফাল, F-21, FA-18 এবং ইউরোফাইটার টাইফুনের মতো অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলির মূল্যায়ন করছে। 4. শক্তি নিরাপত্তা এবং মার্কিন নিষেধাজ্ঞা। ভারতীয় আমদানিকৃত রাশিয়ান অপরিশোধিত তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব একটি কেন্দ্রীয় আলোচ্য বিষয় হবে এক্ষেত্রে। এই আলোচনায় উঠে আসবে যে ভারতে তেল ক্রয় স্বল্প সময়ের জন্য হ্রাস পেতে পারে, তবে রাশিয়া সরবরাহ বজায় রাখার জন্য প্রচেষ্টা চালাবে। 5. মার্কিন শুল্কের প্রভাব। ওয়াশিংটন সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক এবং রাশিয়ান অপরিশোধিত তেল সংগ্রহের সঙ্গে যুক্ত 25% শুল্ক আরোপ করেছে। এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এবং লেনদেনের কৌশল নিয়ে আলোচনা হবে। 6. ইউক্রেন সংঘাতের বিষয়ে আলোচনা। প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন সংঘাতের বিষয়ে সাম্প্রতিক মার্কিন কূটনৈতিক উদ্যোগগুলি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করবেন বলেই আশা করা হচ্ছে। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে। আর এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।